রাতের আকাশের চাঁদের আলো মিতুর ভাঙা ঘরের ভাঙা জানালা দিয়ে মিতুর মুখের ওপর এসে পড়ে। চাঁদের আলোয় মিতুর চোখের পানি চকচক করতে থাকে। মিতুর চোখের পানি দেখে মনে হয় মুক্তদানা। মা, আমাকে একা রেখে কোথায় চলে গেলে? তোমার যদি যাওয়ারই ছিল আমাকে কেন সঙ্গে নিয়ে গেলে না? এই কঠিন পৃথিবীতে তোমার এই ছোট্ট মেয়েটাকে একা রেখে যাওয়ার কি দরকার ছিল? আচ্ছা চাঁদ মামা, তুমিই বলো, আমি কিভাবে সারা জীবন এত ঘৃণা, এত অত্যাচার সহ্য করে এই বাড়িতে থেকে যাব? মিতু তার হারিয়ে যাওয়া মাকে মনে করে প্রতি রাতে কাঁদে আর চাঁদের কাছে সকল কথা বলে মনে শান্তি খুঁজে নেয়। প্রতি রাতে চাঁদকে ডাকলেও চাঁদ মিতুর ডাকে সাড়া দিত না, কিন্তু আজ হঠাৎ করে মিতুর ডাকে চাঁদ সাড়া দিয়ে উঠল। মিতু, নিজেকে কখনো ভেবো না একলা, আমি তো আছি। এ কি চাঁদ মামা, তুমি কথা বলতে পারো? তাহলে এতদিন কেন আমার সাথে কথা বলনি? আজই বা কেন হঠাৎ করে আমার ডাকে সাড়া দিলে? আজ রাত এক বিশেষ রাত, সেজন্য আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। তাছাড়া ভাগ্নি, আমি তোমার মামা, তোমার ডাকে একদিন না একদিন সাড়া তো দিতেই হতো। মামা, তুমি কেন এভাবে প্রতি রাতে আমার সাথে কথা বলো না? জানো মামা, আমার সাথে কেউ ভালো করে কথা বলে না। আমার বাবা তো সৎ মায়ের ভয়ে আমার সাথে কথা বলারও সাহস করে না। মিতু, আজ থেকে তোমার আর কোনো চিন্তা নেই। আজ থেকে আমি তোমার সাথে প্রত্যেক জ্যোৎস্না রাতে কথা বলবো। কাল সকালে উঠে তুমি নিজের চেহারার মধ্যে একটি পরিবর্তন দেখতে পাবে। এই পরিবর্তন দেখে মোটেও ভয় পেও না, কারণ এটি আমার তরফ থেকে ভাগ্নের জন্য একটি উপহার। আজ তবে আমি আসি। চাঁদ চলে যায় আর মিতু খুশি মনে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে উঠে মিতু লক্ষ্য করে তার কালো কুৎসিত চেহারার পরিবর্তে সাদা ধবধবে দুধে আলতা গায়ের রং হয়েছে। মিতু তার ঘরে থাকা ছোট্ট আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে, কারণ তার এই সুন্দর চেহারায় তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। এত সুন্দর চেহারা, আমাকেও তো ভীষণ সুন্দর লাগছে, কিন্তু এই চেহারা নিয়ে মা আর বোনের সামনে গিয়ে দাঁড়ায়, ওরা তো আমাকে আবার মারবে আর জিজ্ঞাসা করবে এই চেহারা আমি কোথা থেকে পেলাম, কি করব এখন আমি? মিতু এগুলো ভাবতে ভাবতে তাদের পুকুর পাড়ে গিয়ে বসে থাকে। এদিকে ওর সৎমা ওকে ডাকতে থাকে। এই মিতু, মিতু, কোথায় গেলি তুই? মেয়েটা কাজের সময় কোথায় যে চলে যায়, হাতের কাছে পাওয়াই যায় না। না জানি সকাল সকাল উঠে কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে। ওরে সর্বনাশী, বাড়ির সব কাজকে এখন আমাকেই করতে হবে। দেখো, কোথাও গিয়ে হয়তো কারো কাছে আমাদের নামে বদনাম করছে। মা, আমি তোমাকে এতবার করে বলছি ওকে বাড়ি থেকে বের করে দাও, তুমি তো আমার কথা শোনোই না। কেন বুঝিস না তানিয়া? ও বাড়িতে আছে বলেই তো ফ্রিতে একটা চাকরানি পাচ্ছি, ওকে তেমন কিছু খেতেও দিতে হয় না। কি যে বলো মা, চাকরানি নাকি পেয়ে গেছো? তা কোথায় তোমার চাকরানি? দেখো কোথায় রাজরানী সেজে ঘুরে বেড়াচ্ছে। ওদিকে গ্রামের প্রত্যেকে একে একে যখন পুকুরে পানি নিতে আসে, প্রত্যেককে মিতুর চেহারা দেখে অবাক হয়ে যায়। এই মেয়েকে, আমাদের গ্রামে এত সুন্দর মেয়ে কোথা থেকে এলো? চাচি, আমি মিতু, আমাকে চিনতে পারছো না? কি মিতু, তোর চেহারা তো আগে এত সুন্দর ছিল না। জানি না চাচি, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চেহারা এমন সুন্দর হয়েছে। তুই তো ভাগ্যবতী মিতু, তোর এই সুন্দর চেহারা দেখে তোর ওই মা আর বোন কিছু বলেনি? ওরা এখনো দেখেনি, আমি এই জন্য ভয়ে বাড়ি ফিরছি না। চল আমার সাথে, এইটুকু মেয়ে আর কতক্ষণ বাইরে বসে থাকবে? সেই প্রতিবেশী মিতুকে নিয়ে ওর বাড়িতে যায়। মিতুকে দেখেই সৎ মায়ের আর সৎ বোনের চোখ কপালে উঠে যায়। এ কি কাণ্ড! এই মেয়ে কোথাও থেকে জাদু টাদু শিখে আসলো নাকি? এ কি দেখছি আমি? তোমাকে আমি আগেই বলেছিলাম মা, এই মেয়ে একদিন আমাদের সবাইকে বাড়ি থেকে বের করবে। এই মেয়েটাকে বের করে দাও। তখন তো আমার কথা শোনোনি, এবার বোঝো কেমন লাগে। নূপুর, তুই আর তোর মেয়ে দুজনেই কি পাগল হয়ে গেছিস? মা হারা মেয়েটার সাথে এরকম ব্যবহার করতে লজ্জা লাগে না তোদের? আর যদি দেখি মিতুর সাথে এরকম ব্যবহার করতে, তাহলে মোড়ল মশাইকে বলে তোদের কঠিন শাস্তির ব্যবস্থা করব।
এমনটা বলে সেই প্রতিবেশী চলে যায়। প্রতিবেশী চলে যেতেই তানিয়ার মা রাগান্বিত হয়ে মিতুর দিকে তেড়ে আসে আর মিতুর চুল ধরে বলে, তোর এত বড় সাহস, জাদুটানা করে একেতেই নিজের চেহারা সুন্দর বানিয়েছিস, এখন আবার আমার নামে প্রতিবেশীর কাছে নালিশ করছিস? দেখ তোর কি অবস্থা করি আমি।